প্রথম প্রশ্ন করেছেন সুরাইয়া খাতুন। তিনি বলছেন S24 সিরিজের সবকিছু ভালো লাগছে, তবে আইআর ব্লাস্টার থাকলে আরো ভালো লাগতো। আইআর ব্লাস্টার বর্তমান দুনিয়ায় অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, মানে আমাদের চাহিদার তো শেষ নেই, এটা কিন্তু আপনার সাথে আমি একমত যে আইআর ব্লাস্টার থাকলে খুবই ভালো হতো। আইআর ব্লাস্টার যেসব ফোনে থাকে সেই ফোনগুলো আমার কিনতে ইচ্ছা করে শুধু আইআর ব্লাস্টার আছে বলে, বাদ বাকি সবকিছু তো পরে। কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত আইআর ব্লাস্টার দেয় না কোম্পানি, দিলে ভালো হতো। তবে আমাদের এত কিছু দেওয়ার পর কোম্পানি বলতেই পারে যে এত কিছু তো দিলাম, শুধু একটা আইআর ব্লাস্টারের জন্য আবার চাহিদা। ইউজার GP8HY তিনি বলছেন, দুদিন যাবত আপনার ভিডিওর অপেক্ষায় করছিলাম দাদা, ধন্যবাদ। আমি আসলে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের লঞ্চ ইভেন্টে গেছিলাম, তো সেখানে একটা জিনিস খুব ভালো লাগলো, স্যামসাং বাইরে বিশাল বড় বিলবোর্ডে সব লেখা টেখা দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে এবং বলছে যে যারা যারা এসছে তাদেরকে থ্যাংক ইউ। তো সেখানে আমার নামটা যখন ভেসে উঠলো তখন মানে ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। আমি যখন ভিডিও শুরু করেছিলাম, ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, বলেছিলাম যখন গ্লোবালি কোনো ফোন লঞ্চ হবে তখন গ্লোবালি সেই জায়গাতে আমি গিয়ে লঞ্চ ইভেন্টে থাকবো বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে। এইটা আমার স্বপ্ন, বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে প্রথম ভিডিও দেবো, এরকম এরকম ব্যাপার। তো সেটা এবার হয়েছে, এখন অ্যাপেলের হাত ধরে না হলেও স্যামসাংয়ের হাত ধরে এবার তো হলো যে বিলবোর্ডে আমার নাম আসলো এবং তার সাথে সাথে আমি পুরো টেক্সাই গাই পরিবারকে রিপ্রেজেন্ট করলাম বাংলা ভাষার প্রতিনিধি হিসাবে স্যামসাংয়ের লঞ্চ ইভেন্টে। সত্যি এটা একটা বিশাল বড় পাওনা ছিল আমার কাছে। তো যাই হোক, সেখানে লঞ্চ ইভেন্ট শেষ হতে হতে বাড়ি আসতে আসতে, বাড়ি মানে ওখানে হোটেলে আসতে আসতে ভোর 4টে। তো ফিরে সব কিছু ভিডিও টিডিও আপলোড করব, ভিডিও শ্যুট করব, এই ব্যাপারগুলো করতে করতে ভোর 6টা। এবং তারপর দেখলাম যে হোটেলের মানে 5 স্টার হোটেল, দিল্লির মতো জায়গায় এত বড় হোটেল ভিভান্তা তাজ, তো সেই হোটেলের নেটওয়ার্কের এমনই অবস্থা, ওয়াইফাইয়ের এমনই অবস্থা যে আমি ফাইলগুলো আপলোড করতে পারলাম না। আপলোড করা দরকার ছিল কারণ আমার কাছে কোনো কম্পিউটার ছিল না এডিট করার জন্য। আমি ওটা পাঠাতাম আমাদের এই স্টুডিওতে বসে, আমাদের এডিটর যিনি আছেন অরূপ, তিনি এটা এডিট করে ফেলতেন। যদি সব ঠিকঠাক হতো হয়তো সকাল 10টা, খুব জোর সকাল 12টা, সেই সময় আপনারা ভিডিও পেতেন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বা S24 সিরিজে। দুর্ভাগ্য এমনই, আমি দিল্লিতে যতক্ষণ ছিলাম ভিডিও পাঠাতে পারিনি কাউকে। শেষ অবধি আমি ফিরলাম আমার বাড়িতে পরের দিন রাত্রিবেলা ফিরলাম 1টার সময়। ফিরে সেদিন আর বানানো সম্ভব হলো না। তারপরের দিন ভিডিও বানিয়ে আমরা রাত্রিবেলা পাবলিশ করলাম, তার ফলে অলরেডি 2 দিন ডিলে হয়ে গেল আমাদের। এরপর @গ্লোবাল গাইজ তিনি বলছেন, ফোনটা খুবই ভালো লেগেছে কিন্তু কার্ভ ডিসপ্লের ব্যাপারটা মানতে পারছি না। আমিও আসলে মানতে পারছিলাম না। এই যে স্যামসাং গ্যালাক্সি S24 আমি ভেবেই রেখেছিলাম এই ফোনটা আমি ব্যবহার করবোই না। কার্ভ ডিসপ্লে আছে S23-তে, তো S23 ব্যবহার করবো। স্যামসাং যতই S24 সিরিজ আমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়ে এটা ড্রয়ারেই পড়ে থাকবে, কিন্তু তারপর ফোনটা যখন ইউজ করতে গিয়ে দেখলাম, ভিডিও করার জন্য তো ইউজ করতে হয় একটু, তো বিরল তুলতে গিয়ে ইউজ করতে গিয়ে দেখলাম যে না, কার্ভ ডিসপ্লের অভাবটা ফিল করা যাচ্ছে না। ডিসপ্লেটা এতটাই ভালো এবং মনে হচ্ছে গতবারের মতোই এক্সপিরিয়েন্স। সাইডে কার্ভ থাকলে অবশ্যই ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু আগের বারের কার্ভটাও তো খুব বিশাল কিছু কার্ভ ছিল না। এবার যে কার্ভ নেই এই অভাবটা কিন্তু টের পাচ্ছিলাম না। তো শেষ অব্দি ডিসিশন নিয়েছি যে না, যে কদিন থাকবে ফোনটা আমার কাছে ব্যবহার করবো S23 থেকে শিফট করে এটাতে চলে আসবো আপাতত। মামজন বলছেন, এআই কি শুধু S24 আলট্রাতেই দেওয়া হয়েছে নাকি S24 এবং S24 প্লাসেও আছে? এই প্রশ্নটা নিয়ে সবার মনেই খুবই কনফিউশন আছে আমি জানি, কিন্তু না, S24 আর S24 প্লাস এবং S24 আলট্রা 3টে ফোনেই এআই দেওয়া হয়েছে। বেশ 3টেতেই কাজ করছে একই রকম ভাবে, ফিচারগুলোর কোনো তফাৎ নেই। এবং আপনাদের গোপনে জানিয়ে রাখি, এরকম শুনলাম আমি যে S23 এবং Z Flip 5, Z Fold 5 এই ফোনগুলোতেও আপডেটের মাধ্যমে এআই দিয়ে দেওয়া হবে, কিন্তু সত্যি সত্যি সবকটা ফিচার দেওয়া হবে কিনা কিন্তু আমি জানি না। কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার যে S24 এটা বিক্রি করার জন্য স্যামসাং কিছু তফাৎ তো রাখবেই S23 থেকে। তো দেখা যাক, ভবিষ্যতে দেবে বলেছে, আপডেট আসলে তখন আমি বলতে পারবো যে কি হচ্ছে ব্যাপারটা। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব খবর পাওয়ার জন্য, এটা বলতে হয় আর কি। দীপাঞ্জন চক্রবর্তী বলছেন, অভ্রদা আমার একটা প্রশ্ন ছিল, যে কোনো স্মার্টফোনের মাপকাঠি নির্ধারণ বা বিবেচনার ক্ষেত্রে AnTuTu স্কোর, গিগ বেঞ্চমার্ক বা CPU থ্রটলিং টেস্ট আসলে এই কতটা গুরুত্বপূর্ণ? আসলে AnTuTu স্কোর খুব একটা গুরুত্বপূর্ণ নয়, গিগ বেঞ্চমার্কও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এগুলো আমাদের একটা ধারণা দেয়, আমাদের বলে যে হ্যাঁ ওটার থেকে এটা একটু বেটার, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে ওগুলো খুব একটা কিছু ফ্যাক্টর নয়, ওতে কিছু যায় আসে না। AnTuTu যেভাবে স্কোরগুলো চেক করে আমরা সেইভাবে তো ফোন ইউজ করি না, প্রত্যেকে নিজের মতো আলাদা আলাদা করে ফোন ইউজ করে। আমাদের ব্যবহার অনুযায়ী আমাদের ফোনটা পারফর্ম করে, AnTuTu যেভাবে টেস্ট করে সেইভাবে আমরা ব্যবহার করলে আমরা এক্স্যাক্ট হয়তো সেই রেজাল্টই পেতাম, কিন্তু এখানে রেজাল্ট মিলে না, অনেক তফাৎ থেকে যায়। ইনফ্যাক্ট ওই ক্রিকেটে একটা কথা আছে না, স্কোর বোর্ড একটা গাধা, তো এখানেও ব্যাপারটা ঠিক সেরকমই হয়। কিন্তু থ্রটলিং টেস্ট কিন্তু তুলনামূলকভাবে বেশি কাজে দেয়। থ্রটলিং টেস্ট যেটা হয় সেখানে বোঝা যায় যে সিপিইউটার উপর যখন চাপ দেওয়া হচ্ছে, অনেক প্রেশার দেওয়া হচ্ছে, অনেক লোড দেওয়া হচ্ছে, তাকে দিয়ে প্রচুর কাজ করানো হচ্ছে, হেভি খুব খাটানো হচ্ছে তাকে, সে তখন কতটা ক্লান্ত হয়ে পড়ছে।
কতটা ভালোভাবে কাজ করতে পারছে, সে এফিশিয়েন্ট থাকছে কিনা, সে গরম হয়ে যাচ্ছে কিনা, এই যে থ্রটলিংয়ের ব্যাপারগুলো হয় একটা সিপিইউর ক্ষেত্রে, সেই ব্যাপারটা কিন্তু বড় ফ্যাক্টর একটা। সেটা যখন পরে পারফরমেন্স দেবে, যখন তার উপর আমরা চাপ দেবো নর্মাল ইউজেই, তখন সেটা কিন্তু থ্রটল করবে কি করবে না, এটা ওই সিপিইউ থ্রটলিং টেস্ট থেকে বোঝা যায়। বর্মা ভাই বলছেন, দাদা আমি ভিভো X100 Pro নেওয়ার কথা ভাবছি নেক্সট উইক, স্পেশালি ফর ক্যামেরা। এখন আমি ভিভো X80 ইউজ করি, বাট ক্যামেরা নিয়ে আপনার ওপিনিয়ন শুনে আমি এখন কনফিউজড। স্পেশালি ক্যামেরার জন্য কি ভিভো X100 Pro নেওয়া ঠিক হবে, নাকি অন্য অপশান দেখবো আন্ডার 1 লাখ? ভিভো X100 Pro নিলে অবশ্যই ভালো হবে। ভিভো X100 Pro এই ফোনটা স্টিল ক্যামেরার জন্য আমি বলবো ভীষণই ভালো, কিন্তু ভিডিওর ক্ষেত্রে ভিভো X80 থেকে যদি আসেন খুব বিশাল কিছু চেঞ্জ দেখতে পাবেন না, প্রায় একই রকম সব কিছু। কিন্তু স্টিল ইমেজের ক্ষেত্রে, বিশেষ করে পোর্ট্রেট ইমেজের ক্ষেত্রে ভিভো একবার ভালো কাজ করেছে, সত্যি ভালো কাজ করেছে। তবু আপনি X80 ইউজ করছেন যেখানে, যথেষ্ট ভালো ফোন। আমার সাজেশন হবে যে আরেকটু অপেক্ষা করে দেন না, X100-এর পর X200 যখন আসবে সেটাতে হয়তো ভিভো আরও ভালো কিছু করবে। তখন আপনি যখন চেঞ্জ করবেন, সেই চেঞ্জটা একদম চোখে পড়ার মতো হবে। এবার হ্যাঁ, চেঞ্জ হবে, কিছুটা সামান্য চেঞ্জ হবে, কিন্তু খুব বিশাল মেজার কিছু চেঞ্জ এবার কিন্তু লক্ষ্য করতে পারবেন না। তো নিজের পয়সা বাঁচান, আর একটু ইউজ করে নিন ওই ফোনটা। ভালো ফোন কেন এত তাড়াতাড়ি চেঞ্জ করবেন? মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছেন, দাদা আমাদের বাংলাদেশে নাকি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেবে, তো সেক্ষেত্রে আমাদের জন্য কেউ যদি অন্য কোনো দেশ থেকে ফোন পাঠায়, তাহলে কি ওই ফোনগুলোতে নেটওয়ার্ক পাওয়া যাবে না? একদম পাওয়া যাবে। আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেবে, এটা গত 10 বছর ধরে শুনছি। ইনফ্যাক্ট 2017 থেকে এই ব্যাপারটা চলছে, এবং আমি বারবার ভিডিওতে বলেছি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়া উচিত। এবং বন্ধ করার জন্য যেটা করা উচিত, চোরাচালান ঠেকানো উচিত। ফোন যখন দেশে ঢুকছে সেখানে ভালো মতো রেড করা উচিত, দোকানগুলোতে যারা বিক্রি করছে সেখানে ধরপাকড় করা উচিত। কিন্তু যারা ফোন কিনে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ অত টাকা জমিয়ে, কষ্ট করে জমিয়ে একটা ফোন কিনে নিয়ে যাচ্ছে, তাদের পিছনে পড়ে থাকে খুব একটা লাভ নেই, এবং তাদের ফোন বন্ধ করা প্রায় অসম্ভব। কেউ তো বিদেশ থেকে ফোন নিয়ে আসতেই পারে, গিফট পেতে পারে, বা একজন বিদেশি মানুষ যখন ওই বাংলাদেশে গিয়ে ফোন ইউজ করবে, তার ফোন কি হবে? বন্ধ হয়ে যাবে? এটা হয় কখনো? টেকনিক্যালি আমি যতটা বুঝি এরকমভাবে বন্ধ করা সম্ভব নয়। একদম বেছে বেছে ইএমআই ধরে ধরে যদি ইএমআই নাম্বারগুলোকে পার্টিকুলারলি বন্ধ করতে পারে, তো সেটা একটা সম্ভব। কিন্তু সে তো সেই খড়ের গাদায় সুচ খুঁজতে যাওয়ার মতো অবস্থা। সেটা কি পসিবল? তার জন্য কত টাকা খরচা হবে, কত সময় নষ্ট হবে, সেটা কি পোষাবে? আমার মনে হয় না আনঅফিসিয়াল ফোন এইভাবে কোনোদিন বন্ধ হবে। এটা ওই প্রতিবার একটু ভয় দেখানো যেরকম হয়, এবারও হয়তো সেরকম। তবে আমি তো ভিতরের খবর জানি না, আপনারা যারা জানেন কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। সৌমেন বলছেন, দাদা নট 3 আজকের ডেটে কেমন হবে? আমি আসলে একটু ভালো ক্যামেরা চাইছি, আন্ডার 27-26K, প্লিজ রিপ্লাই। নট 3 খুবই ভালো হবে, আমি তো এখনও রেকমেন্ড করি। তো সেক্ষেত্রে আপনাকেও আমি রেকমেন্ড করবো যে নট 3, OnePlus Nord 3 নিতে পারেন। ভালো ফোন, ক্যামেরার জন্য বিশেষত বেশ ভালো ফোন। সাহিল জিরি বলছেন, Realme 12 Pro নিয়ে কিছু কথা বলবেন। Realme 12 Pro আসলে Realme এখনো লঞ্চ করেনি আমাদের এখানে। Realme যখন লঞ্চ করবে, খুব শীঘ্রই লঞ্চ করবে, খবর আছে যেরকম। তো লঞ্চ করলে আমার কাছে ফোন আসবে, এবং তখন আমি নিশ্চয়ই ভিডিও বানাবো, তার বিষয়ে ডিটেলসে সব কিছু জানাবো। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ ফর এভরি টিম তিনি বলছেন, স্যামসাং জীবনেও শুধরবে না, ওই এখনো পর্যন্ত নচ ডিসপ্লে ক্যামেরা। কি বলবো, মারাত্মক। ওদের সাহস আছে ভাই, বলতে হবে। এই 2024-এ এসে নচ ডিসপ্লে দিচ্ছে, কীরকম লেভেলের দুঃসাহস থাকলে এটা একটা কোম্পানি করতে পারে, আমি সত্যি বুঝে পাই না। তবে হ্যাঁ, অনেক কিছু ভালো দেয়, তার সাথে ওইটুকু একটা ছেঁচড়ামি করার কী দরকার? একটা পাঞ্চল দিয়ে দিতেই পারে। জানি না সত্যি, ফোনের দাম তো কম নেয় না, এটা নচ দেওয়ার কী দরকার আছে এখন? নির্মল হাওলাদার তিনি বলছেন, দাদা iQOO Z7 Pro, Moto H40 Neo, Realme 11 Pro, Redmi Note 13 Pro এর মধ্যে কোনটা নেওয়া ভালো হবে? আমি তো বেছে নেবো এক কথায় iQOO Z7 Pro। তবে আপনাকে বলবো, iQOO Z7 Pro কিনতে গেলে iQOO Z7S বলে একটা ফোন বিক্রি হচ্ছে, ভুলেও কিন্তু ওটা কিনবেন না। এগুলোর মধ্যে iQOO Z7 Pro সবথেকে ব্যালেন্সড ফোন, সবথেকে ভালো ফোন, পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো। হ্যাঁ, আমি হলে ওটাই নিতাম। অচিন পাখি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, Samsung A34 বা Samsung A25 কোনটা বেস্ট ফোন জানাবেন প্লিজ। টাকা বেশি থাকলে A34, আর টাকা কম থাকলে A25, এছাড়া আর কি বলবো। ইউজার ZU8FO তিনি বলছেন, পারমাণবিক ব্যাটারি নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা কিনা এক চার্জেই 50 বছর চলবে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়টা কতটা সুবিধাজনক? চীনে এটা হয়েছে, গবেষণা করে এটা বার করা হয়েছে যে পারমাণবিক ব্যাটারি, এবং সেটা এক চার্জে 50 বছর চলবে। কিন্তু এই ব্যাপারটা এখনও থিওরিটিক্যালি যতটা পসিবল হয়েছে, যতটা শুনতে ভালো লাগছে, বাস্তবে এখনও ততটা নয়। একটা জিনিস ভেবে দেখুন, এখানে কিন্তু যে পাওয়ারটা জেনারেট করছে, ব্যাটারি তো আমাদের পাওয়ার দেয়, তো ব্যাটারি যে পাওয়ারটা দিচ্ছে সেটা কিন্তু খুবই কম।
1 ওয়াট পাওয়ার দেবে এরকম ব্যাটারি বানাতে পারলেও আমি বুঝতাম একটা কিছু, কিন্তু তার থেকেও কম ওয়াটেজ দেবে একটা ব্যাটারি, তো সেটা 50 বছর চলে আমাদের লাভ কি? মানে ওই ব্যাটারিটা দিয়ে আমাদের স্মার্টফোন ইউজ করা যাবে না, স্মার্টফোন চলবে না, স্মার্ট ওয়াচও চলবে না। হ্যাঁ, খুব ছোটোখাটো কিছু ডিভাইসের ক্ষেত্রে এটা খুবই কার্যকর হবে। ধরুন পেসমেকার ক্ষেত্রে যদি ওই ব্যাটারিটা লাগানো হয় এবং সেটা যদি ঠিকঠাক পারফর্ম করতে পারে, তাহলে একবার পেসমেকার বসানোর পর এই যে মাঝে মাঝে ব্যাটারি পাল্টাতে হয় সব যে শুনি আমরা, সেটা আর করতে হবে না। বুকে পেসমেকার বসে একজন মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারবেন, তো সেগুলো সুবিধা হবে। তবে এটা ঠিক যে এটা একটা প্রাথমিক পর্যায়ের যেহেতু গবেষণা হয়েছে, সাফল্য এসেছে, এটা একটা সম্ভাবনা যে ভবিষ্যতে এরকম হতে পারে। যদি এরকম ভবিষ্যতে সত্যিই হয়, ব্যাটারিটাকে এভাবে ডেভেলপ করা যায় যে একটা চার্জে 50 বছর চলবে, তাহলে তো একদম যুগান্তকারী ব্যাপার হয়ে যাবে। তাহলে শুধু স্মার্টফোন না, প্রতিটা ইন্ডাস্ট্রিতে সবকিছু পাল্টে যাবে, ইলেকট্রিসিটির কনসেপ্টটাই পাল্টে যাবে। এই যে চারিদিকে এত ইলেকট্রিসিটি তৈরি করতে হয়, আমরা ইলেকট্রিক কিনি, এইসব ব্যাপারগুলো হয়, কারেন্ট তৈরি হয়, সেই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। আসলে পৃথিবীতে যে শক্তির ক্রাইসিস রয়েছে, আমাদের সভ্যতা যত উন্নত হচ্ছে আমাদের তো বেশি শক্তির প্রয়োজন হচ্ছে সব কিছু করার জন্য, গাড়ি চালানো থেকে আরম্ভ করে রকেট চালানো অবধি। তো সেই শক্তির ক্রাইসিস যেটা আছে সেটা কিন্তু মিটে যাবে। কিন্তু এটা কি হবে সত্যি সত্যি? এরকম গবেষণা যদি হয়, মানুষের সভ্যতা ধরে নিন এক লাফে, একটা জাম্পে 300 বছর এগিয়ে যাবে বা 500 বছর এগিয়ে যাবে। সত্যি এটা হলে দারুণ হবে। কিন্তু এখন অবধি এই ব্যাপারটা আমরা ব্যবহার করতে পারবো, রিয়েল লাইফে এটার কিছু ইম্প্যাক্ট হবে, বড় কোনো ইম্প্যাক্ট হবে, এই জায়গায় এটা পৌঁছয়নি। তো এটা ধরতে পারেন একরকম প্রোটোটাইপের পরবর্তী স্টেজ। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই আশাবাদী। কিন্তু এই ব্যাপারটা খবরের কাগজে হেডিং করে বিক্রি করতে যতটা ভালো লাগবে, এটা আমাদের জীবনে আসবে এই ব্যাপারটা ততটা ভালো এখনো নয়। তো এই হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।